সবাইকে শুভেচ্ছা জানিয়ে মাছরাঙা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছে কাজী রওশনারা সাকিব। দেশের অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে চট্টগ্রাম বিভাগের সংবাদ কর্ণফুলীর তীরে। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ছুটি শেষে তাপপ্রবাহের মধ্যে খুলল সব স্কুল কলেজ। লোডশেডিংয়ের কারণে কষ্ট আরও বেড়েছে বলছেন শিক্ষার্থী ও শিক্ষকরা। চতুর্থ দফায় চলছে হিট অ্যালার্ট। টানা তাপপ্রবাহে জনজীবন স্থবির, বেশি বিপাকে শ্রমজীবীরা, হাসপাতালে বাড়ছে গরমজনিত রোগী। এত বড় দুর্যোগেও ওই বাড়িগুলি দাঁড়িয়ে আছে কোন শক্তিতে? সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার, যেমন জিপিএইচ কোয়ান্টাম B600DR, বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। এবারে বিস্তারিত। সারা দেশে চতুর্থ দফা হিট অ্যালার্টের মধ্যেই আজ থেকে খুলছে প্রাথমিক ও মাধ্যমিক সহ সব শিক্ষা প্রতিষ্ঠান। তবে জেলা পর্যায়ে লোডশেডিংয়ের কারণে গরমে নাকাল শিক্ষার্থী শিক্ষকেরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রচণ্ড গরমে এক বেঞ্চে গাদাগাদি করে বসে ক্লাস করছে শিক্ষার্থীরা। তার মধ্যে চলছে লোডশেডিং। তপ্ত গরমের মধ্যে ক্লাস করছে তারা। কারেন্ট যাতে থাকে, কলেজে কারেন্ট থাকুক। এখন তো কারেন্ট যাচ্ছে বারবার, ওটা অস্বস্তিকর। কারেন্ট নাই, তাও এই গরমে ক্লাস করা একটু অসুবিধা হয়। আমাদের এখানে পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা আছে, কিন্তু আমি বিদ্যুৎ কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাবো যে স্কুল চলাকালীন সময়ে যেন বিদ্যুৎটা না চলে যায়। তৃষ্ণা মেটাতে স্কুল ছুটির পর ছাত্রছাত্রীরা ভিড় করছে শরবত বা জুসের দোকানে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রথম দিনে শিক্ষার্থীর উপস্থিতি ছিল কম। শিক্ষার্থীদের সুরক্ষায় খাবার, পানি ও সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানায় স্কুল কর্তৃপক্ষ। বাসা থেকে এই স্কুলেই বেশি ভালো লাগতেছে। ম্যামরা আমাদের অনেক কেয়ার নিচ্ছে, মাঝে মাঝে স্যালাইন দিচ্ছে, পানি দিচ্ছে, এবং আমাদের উপরে 4টা ফ্যান আছে। এটার জন্য আমরা অনেক রিল্যাক্স ফিল করতেছি। আজকে আমরা কোনো ছাত্র থেকে প্রেশারে রাখিনি আর কি। আমি একটু আগেও লোক বলছি কিছু ছেলে মেয়ে 2-1টা ক্লাস করে চলে গেছে আর কি। আপাতত আমরা কাউকে বাধা সৃষ্টি করছি না, তবে চেষ্টা করব আমরা যে আমাদের রুটিন মাফিক ক্লাসগুলো সম্পন্ন করতে আর কি। স্কুল খোলা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন অভিভাবকরা। অতিরিক্ত উষ্ণ এলাকার অভিভাবকরা বলেন আরও কিছুদিন স্কুল বন্ধ রাখলে ভালো হতো। প্রাথমিক বিদ্যালয়ে ছোট ছোট বাচ্চাদের জন্য স্কুল খোলা ঠিক হয় না বলে আমি মনে করি। তার কারণ যে তাপ বাংলাদেশের ইতিহাসে এরকম তাপ এর আগে আর কখনো দেখা যায়নি। বাচ্চাদের অসুস্থ হয়ে পড়তে পারে। স্কুলে ফ্যানের ও স্বল্পতা রয়েছে এবং বাহ্যিক যে তাপ প্রবাহ চলতেছে তাতে বাচ্চাদেরকে নিয়ে বাইরেই তো বেরোনো যাচ্ছে না। ক্লাস চলাকালীন সময় লোডশেডিং না করার দাবি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের। রওশন জাহান মিষ্টি, মাছরাঙা নিউজ ডেস্ক। দেশের বেশিরভাগ এলাকার উপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে 42.2 ডিগ্রি সেলসিয়াস। চতুর্থ দফায় আরও 3 দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। ডেস্ক রিপোর্ট। যশোর ও রাজশাহীর উপর দিয়ে অতি তীব্র এবং চুয়াডাঙ্গা, পাবনা, সিরাজগঞ্জ ও কুষ্টিয়ার উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। এছাড়া দেশের বেশিরভাগ জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। এদিকে টানা তাপপ্রবাহের কারণে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবীরা। অতি প্রয়োজন ছাড়া রাস্তায় বের হচ্ছে না মানুষ। জনজীবনের বিপর্যয় ঘটতেছে, এতে হিট স্ট্রোকও বেড়ে গেছে। অতিরিক্ত গরমের কারণে আমাদের কাজকর্ম সব বন্ধ হয়ে যাচ্ছে। যারাই বের হচ্ছেন সময় পেলে জিরিয়ে নিচ্ছেন গাছের ছায়ায়। তৃষ্ণা মেটাতে অনেকে ভিড় করছেন শরবতের দোকানে। ভাড়া নাই, বর্তমানে রোদের তাপে লোক বাইরে হয় না, আমরা ভাড়া খাটতে পারি না। শহরে চলতে খুব সমস্যা হয়ে গেছে আমাদের কামাই রোজগার নাই, কিভাবে দিনকাল কাটবো আমরা। আগে আমরা স্কুল থেকেও আসে ও খেলাধুলা করে আসে এই দিঘিতে গোসল করতাম, উপর থেকে আমরা লাফ দিতাম। আগে অনেক পানি ছিল, এখন এমন রোদ, তার কারণে সব পানি শুকাই গেছে। তাপপ্রবাহে নষ্ট হয়ে যাচ্ছে জমির ফসল। সেচ ও কীটনাশক দিয়েও কোনো লাভ হচ্ছে না। উৎপাদন খরচ ওঠানো নিয়ে দুশ্চিন্তায় চাষিরা। এই তাপমাত্রার ফসল কিভাবে হবে? কোনো মাঠে চাষ করাও গায়ে বেঁধে যাচ্ছে, মাঠে দাঁড়াইতে যাচ্ছে না। খরার জন্যই ধানে ঘন ঘন সেচ দিতে হচ্ছে, তো সেচের ইয়েতে চিটে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তীব্র তাপপ্রবাহের প্রভাব পড়েছে বিভিন্ন মুরগির খামারে। হিট স্ট্রোকে মারা যাচ্ছে মুরগি।
ওষুধ প্রয়োগ করেও কোনো লাভ হচ্ছে না। ডিমের উৎপাদন নেমে এসেছে অর্ধেকে। দৈনিক খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন খামারিরা। মুরগি গরমে মরতেছে, তারপর ডিম উৎপাদন কম। আগে 3 বার পানি দিতাম, এখন 5-6 বার পানি দিচ্ছি, তারপরও মুরগি মরতেছে। অনেক মুরগি স্টক করে মারা যাচ্ছে, মুরগি খাচ্ছে না। এখন বর্তমানে যে পরিস্থিতি দেখতেছেন, এখানে অনেক টাকা আমাদের লস। বিভিন্ন হাসপাতালে বেড়েছে ডায়রিয়া সহ গরমজনিত রোগীর সংখ্যা। বেডে জায়গা না পেয়ে মেঝে ও বারান্দায় বসে চিকিৎসা নিচ্ছেন অনেকে। আমাদের বাচ্চা কালকে ভর্তি করা হয়েছে, এখনো ডাক্তার পাইনি। যে তাপমাত্রা গরম, এই গরমে খুবই প্রচন্ড কষ্ট হচ্ছে। সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া রোদে বের না হওয়া এবং পর্যাপ্ত পানি পান ও তরল খাবার গ্রহণের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। আমরা স্বাস্থ্য পক্ষ থেকে একটা নির্দেশনা এবং গাইডলাইন ইতিমধ্যে গতকাল আমরা পেয়েছি। ওই হিসাবে আমরা জরুরি বিভাগ, অন্তর্বিভাগ এবং বহির্বিভাগে ডাক্তারদের নির্দেশনা দেওয়া হয়েছে ওই গাইডলাইন মোতাবেক যেন অতিরিক্ত গরমের কারণে যেসব রোগী আসবেন সেই জন্য চিকিৎসা প্রদান যেন করা হয়। তাপপ্রবাহের প্রভাব সম্পর্কে সবাইকে সচেতন করতে চতুর্থ দফায় আরও 3 দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক। চুয়াডাঙ্গা ও দিনাজপুর থেকে তাপপ্রবাহের সবশেষ খবর কিছুক্ষণ আগে জানিয়েছেন প্রতিনিধি ফায়জা চৌধুরী ও রেজাউল করিম রঞ্জু। অতি তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। আজ চুয়াডাঙ্গার তাপমাত্রা 41.8 ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলগুলো আজ খুলেছে সারা দেশের মতো। চুয়াডাঙ্গাতেও স্কুলে শিক্ষার্থীর সংখ্যা ছিল উল্লেখ করার মতো, কিন্তু স্কুল শেষ হওয়ার পর অভিভাবকরা যেটা জানালেন এবং শিক্ষার্থীরা যেটা জানালো সেটা হচ্ছে যে এই গরমে স্কুল করা তাদের পক্ষে সম্ভব নয়। চুয়াডাঙ্গার রাস্তাঘাট বেলা 12টার পর ফাঁকা হয়ে যাচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের সতর্ক করে বিভিন্ন রকম বার্তা দিচ্ছে। তার ভিতরে একটা আছে যে ধান গাছের গোড়ায় 5 থেকে 7 সেন্টিমিটার পানি রাখতে হবে, তা না হলে চিটা দেখা দিবে। তাপ প্রবাহের যে প্রভাব সেটি আসলে কৃষির উপরে পড়েছে। আপনারা জানেন যে আমাদের দিনাজপুরে লিচুর জন্য বিখ্যাত। তো আসলে অতিরিক্ত তাপের কারণে এবং অতিরিক্ত খরার কারণে আসলে যে লিচুর যে গুটি এসেছে বর্তমানে, সেই গুটিগুলো আসলে জ্বলে যাচ্ছে এবং গুটি আসলে ভেঙে মাটির নিচে পড়ে যাচ্ছে। ফলে যে লিচুর যে বিপর্যয়, আমরা এবার কথা বলেছি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সঙ্গে। ওনারাও জানিয়েছেন বিষয়টি যে আসলে অতিরিক্ত তাপের কারণে যে কৃষকরা আসলে খুব বিভাগের মধ্যে পড়েছে এবং পাশাপাশি আরেকটি জিনিস যে কৃষকরা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে আসলে যে পানি সেচ দিয়ে বা আনুষঙ্গিক তারা যে কৃষি লিচুর গাছগুলোতে সেগুলো কিভাবে রক্ষা করা যায়। পাশাপাশি যে আমাদের যে দিনাজপুর জেলায় যে বিভিন্ন যে রবি শস্যগুলো রয়েছে, যেমন করলা রয়েছে, ঝিঙ্গা রয়েছে, পটল রয়েছে, এই ক্ষেতগুলোতেও আসলে তারা এই তাপপ্রবাহের যে প্রভাব পড়েছে। ফরিদপুরের মধুখালীতে শ্রমিক নিহতের ঘটনায় কেউ ছাড় পাবে না। এরই মধ্যে 13 জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান। সকালে সাভারে বিসিএস লাইভস্টক একাডেমিতে 41তম মৎস্য ক্যাডারের নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের কাজে যোগদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। বলেন, ফরিদপুরের ঘটনায় দায়ী পলাতক চেয়ারম্যান ও মেম্বারকে গ্রেপ্তারে পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে। গত 18 এপ্রিল মধুখালী উপজেলার পঞ্চপল্লীতে 2 শ্রমিক হত্যার ঘটনায় 3টে মামলা হয়েছে। এবারে চট্টগ্রাম বিভাগের সংবাদ কর্ণফুলীর তীরে। চার দফা দাবিতে চট্টগ্রামে সকাল 6টা থেকে চলছে পরিবহন ধর্মঘট। গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা এই ধর্মঘটে বন্ধ রয়েছে সব ধরনের গণপরিবহন চলাচল। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। আব্দুল্লাহ রাকিবের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সঞ্জীব দে। চুয়েটের 2 ছাত্র নিহতের ঘটনায় শিক্ষার্থীদের আন্দোলনে বাস পোড়ানোর ক্ষতিপূরণ দাবি সহ 4 দফা দাবিতে চট্টগ্রামে সকাল 6টা থেকে 48 ঘন্টার ধর্মঘট করছেন পরিবহন মালিক ও শ্রমিকরা। এর প্রভাবে নগরীর বিভিন্ন সড়কে দেখা দিয়েছে গণপরিবহন সংকট। এতে সবচেয়ে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী সাধারণ মানুষ। গাড়ির অপেক্ষায় সকাল থেকেই মোড়ে মোড়ে দেখা যায় মানুষের জটলা। দুর্ভোগে পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। অফিস আমার 9টায়, আমি কিন্তু দাঁড়িয়ে আছি অনেকক্ষণ পর্যন্ত, গাড়ি পাচ্ছি না। আমার আব্বা আমাকে নিয়ে বের হলাম, এখন আমরা দুর্ভোগের মতো পড়ে গেলাম, কোনো গাড়ি ঘোড়া পাচ্ছি না।
গণপরিবহনের অভাবে অটোরিকশা, বাইক এমনকি পণ্য পরিবহনের গাড়িতেও গন্তব্যে যেতে দেখা যায় অনেককে। গুনতে হয় বাড়তি ভাড়া। হেঁটেও গন্তব্যে যান কেউ কেউ। রাতাফুল যাইতে আমার সংকট হয়ে গেছে, যে যাচ্ছে এখানে এইদিকে এদিকে ছুড়াছুড়ি করতেছে। লোক দাঁড়ায় রয়েছে বা গাড়ি পাচ্ছে না। এক লাইনে হয়তো আগ্রাবাদে ফাইলে মিনি মার্কেট পাচ্ছে না, এক সাইডে না ফাইলে এক সাইডে পাচ্ছে না। ধর্মঘটের কারণে চট্টগ্রাম থেকে বিভিন্ন রুটে চলাচলকারী দূরপাল্লার বাস চলাচলও বন্ধ। যাত্রীদের জিম্মি করে এমন ধর্মঘট ডাকায় ক্ষোভ জানান তারা। অটো রিক্সায় বলতেছে এখন 40 টাকা 50 টাকা, আর আপনার সিএনজি বলতেছে 60 টাকা 70 টাকা করে। বাস তো নাই, বাস চলতেছে, মাঝে একটা আসতেছে ওইটা বলতেছে 30 টাকা 40 টাকা। ভাড়া ডাবল দিতে যাচ্ছে, তাও গাড়ি পাচ্ছি না, আমাদেরকে জিম্মি করে রাখতেছে। এখন এক সপ্তাহ পরে আইসে আবার এটারে পরিবহন ধর্মঘট ডাকতেছে এরা। হ্যাঁ, তো এটা একটা না, দেশের জন্য ক্ষতি, দেশের না, এটা সাধারণ পাবলিকের জন্য অনেক ক্ষতি। এটা পরিবহন নেতারা বলছেন, পুড়িয়ে দেওয়া গাড়ির ক্ষতিপূরণ না পাওয়া ও সড়কে শ্রমিকের নিরাপত্তা না থাকায় এমন কর্মসূচি দিতে হয়েছে তাদের। দাবি মানা না হলে কঠোর কর্মসূচির কথাও জানান তারা। আমাদের গাড়িগুলো এখানে যেগুলো জিম্মাই ছিল সুয়েটে, সেগুলো তারা রাস্তায় এনে পুরাই দিছে। ঘটনা না ঘটাইলে আমরা ধর্মঘটে যেতাম না, ঠিক আছে? তো প্রশাসনের দায়িত্ব ছিল, প্রশাসন হয়তো সেটা করে না, করতে পারে না। নিরাপত্তা দেবো, আমাদের নিরাপত্তা দেবো, পরিবহন নিরাপত্তা দেবো, শ্রমিকদের নিরাপত্তা দেবো, এর দায়িত্ব প্রশাসনের। পরিবহন ধর্মঘটের আওতায় চট্টগ্রাম সহ 5 জেলায় 120টি রুটে চলাচলকারী প্রায় 10,000 গণপরিবহন বন্ধ রয়েছে। আব্দুল্লাহ রাকিব, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম। দখলে ও দূষণে অস্তিত্ব সংকটে কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার নদী অদের খাল। যেখানে সেখানে ফেলা হচ্ছে ময়লা আবর্জনা, অনুমোদন ছাড়াই নির্মাণ করা হচ্ছে ব্রিজ, গড়ে তোলা হচ্ছে অবৈধ স্থাপনা। কুমিল্লা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ইমরুলের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। অদের খাল নামে এই নদীর একপাশে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর, বাঞ্ছারামপুর এবং অন্য পাশে কুমিল্লার মুরাদনগর ও হোমনা উপজেলা। একসময় এই এলাকার একমাত্র নৌরুট ছিল এটি, যাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল অনেক হাট বাজার। সময়ের ব্যবধানে নদীটি মৃতপ্রায়। নাব্য সংকটে পড়েছে নদীটির উৎসমুখ মুরাদনগরের কালীগঞ্জ এলাকা। এতে শুষ্ক মৌসুমে পানি সংকটে সেচ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন 2 জেলার 60 থেকে 70টি গ্রামের কৃষক। এই খাল দেয়া কুড়ি যেত, তারপরে বাজারে যাইত, বা অনেক দূরে দূরে মাল নিয়ে তারা যানবাহন লয়ে যেত। এখন এটা হঠাৎ করে আস্তে আস্তে এটা কেন জানি এটা নৌ চলাচল বিঘ্ন করতেছে, এবং এখন আগের মতো এটা প্রাণবন্ত নেই। সকলে এই খালের একটা জীবিকা নির্বাহ করতে পারতো, সেই জীববৈচিত্র্য ধ্বংস হয়ে গেছে। আমাদের গ্রাম থেকে, আমাদের নদী থেকে আমরা আগের মতন দেখতে চাই। শুধু তাই নয়, বাঙ্গরা বাজার ও গাজীরহাট অংশে ময়লা আবর্জনা ফেলায় ব্যাহত হচ্ছে নদীর স্বাভাবিক গতিপথ। ভরাট করে নির্মাণ করা হয়েছে দোকানঘর ও বিভিন্ন স্থাপনা। এমনকি কোনো পরিকল্পনা ছাড়াই রাজবাড়ী অংশে ব্যক্তি উদ্যোগে তৈরি করা হয়েছে ব্রিজ। ওদের খালের উপর একটি অবৈধ ব্রিজ দেখলাম, এটার কোনো প্রয়োজনীয়তা আমি খুঁজে পাচ্ছি না। কোনো সংস্থারই কোনো অনুমোদন নেই, সরকারি কোনো বরাদ্দ নেই, সরকারি অনুমোদন নেই। জেলা প্রশাসক এবং এটার সাথে জড়িত যে সংশ্লিষ্ট বিভাগ আছে তাদের সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করছে এবং তাদেরকে বিনীত অনুরোধ করব যে এই ব্রিজটা অপসারণ করার জন্য এবং নদীর নাব্যতা এবং অস্তিত্ব ঠিক রাখার জন্য। বাংলাদেশ নদী রক্ষা কমিশনকে আমি আহ্বান জানাচ্ছি যেন এই বিষয়গুলো সরজমিনে পরিদর্শন করে এবং কার্যকরী ব্যবস্থা গ্রহণ করে। দ্রুত নদীটি খনন ও অবৈধ দখলমুক্ত করার দাবি জানিয়েছে নদী ও প্রকৃতির সুরক্ষা সামাজিক আন্দোলন তরি বাংলাদেশ। কুমিল্লা জেলা প্রশাসন এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের সমন্বয়ে কিন্তু এই খালটিকে উদ্ধার, এই ওদের খাল নামের যে নদীটি আছে এটাকে উদ্ধার এবং খনন করে কিন্তু সংস্কার করে আগের পর্যায়ে ফিরে দেওয়ার সম্ভব আছে। এখানে সৎ উদ্দেশ্যটাই সদিচ্ছাটাই আসলে এখানে আমরা মনে করছি গুরুত্বপূর্ণ। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার উপর দিয়ে প্রবাহিত শালদা নদীর পশ্চিম দিকে প্রবাহিত স্রোতধারা অদের খাল, যা মেঘনায় গিয়ে মিশেছে। মাছরাঙা নিউজ ডেস্ক।
বান্দরবানের রুমা উপজেলার দুর্গম বাকলাই পাড়ায় সেনাবাহিনীর অভিযানে সশস্ত্র গোষ্ঠী কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট KNF এর 2 সদস্য নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে 3টি আগ্নেয়াস্ত্র, অনেক গোলাবারুদ, ওয়াকিটকি ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত এ বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বার্তায় বলা হয়, আজ রুমা উপজেলার দুর্গম বাকলাই পাড়ায় এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, মরদেহ দুটি এখন রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। KNF সদস্যের দমনে দুর্গম এলাকায় যৌথ বাহিনীর অভিযান চলমান রয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনী সমৃদ্ধি এই প্রতিপাদ্যে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে 2 দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। সকালে জেলা সরকারি উচ্চ বিদ্যালয়ে মেলার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা। মেলায় অংশ নেয় জেলার 9 উপজেলার সরকারি উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তারা বিজ্ঞান ভিত্তিক উদ্ভাবনী প্রায় 1/2 শতাধিক প্রজেক্ট প্রদর্শন করে। কাল পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হবে মেলা। বিদেশি জাতের মুরগি পালন করে চমক লাগিয়েছেন বগুড়ার এক ব্যক্তি। একজোড়া মুরগি নিয়ে শুরু করে এখন তিনি একটি খামারের মালিক। শৌখিন জাতের এই মুরগি পালনে এখন আগ্রহী অনেকেই। বগুড়া প্রতিনিধি খোরশেদ আলমের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। একেবারে ছোটবেলা থেকেই ছিল কবুতর পাখি পালনের শখ। কিছুদিনের জন্য শখটা থেমে থাকলেও করোনাকালে সেটি জেগে ওঠে নতুন করে। এবার শুরুটা হয় মাত্র 2000 টাকায়। একজোড়া বিদেশি শৌখিন জাতের মুরগি দিয়ে বছর ঘুরতে শখ আর শখের জায়গায় থাকেনি, রূপ নেয় জীবিকায়। এখন এই যুবকের খামারে অন্তত 10 লাখ টাকার মুরগি রয়েছে। তরুণ এই খামারের শুধু নিজের জীবনে নয়, শৌখিন মুরগিগুলো পুরো পরিবারের জন্য এনেছে সুখের জয়গান। নিজেকে পরিচয় করে দেন শখের মুরগিওয়ালা। এই নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে নিজস্ব পেজ। এই ডিজিটাল মাধ্যমেই তার মুরগির বেচাকেনার বড় স্থান। আর এই মুরগিগুলো আমাদের দেশের আবহাওয়াতে খুবই ভালোভাবে থাকে। এদেরকে এক্সট্রা কোনো কেয়ার নিতে হয় না, শুধু এদেরকে খাবার, পানি বা যে খাবার পাত্র এগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে দিতে হয় এবং টাইমলি ভ্যাকসিনটা করতে হয়। নিজ বাড়িতে ছোট ভাইকে নিয়ে গড়ে তুলেছেন খামারটি। এক জোড়া থেকে শুরু হওয়া তার খামারে এখন রয়েছে 28 প্রজাতির অন্তত 300টি মুরগি। তিনি নিজেই বাচ্চা উৎপাদন করেন। 2000 টাকা থেকে শুরু করে তার খামারে মিলবে 40,000 টাকা মূল্যের মুরগি। যে অন্য কোথাও বাচ্চা নিলে দেখা যায় কি বাচ্চা অসুস্থ বাচ্চা দিয়ে রাখতেছে অথবা মানে ডেলিভারি যত্ন সহকারে দিচ্ছে না, কিন্তু এখানে সেই ভয়টা নাই। আমি এখানে মাঝে মধ্যে ঘুরতে আসি আপনার এখান কাছ থেকে অনেক কিছু শিখতে। নবীন এই উদ্যোক্তা সাজ্জাদুল ইসলাম আপনের বাড়ি বগুড়ার গাবতলী উপজেলার পৌর এলাকায়। মায়ের কাছ থেকে 2000 টাকা নিয়ে শুরু হয় সিল্কি জাতের মুরগি পালন। এরপর আপনকে আর পেছনে তাকাতে হয়নি। ওদের লেখাপড়া খরচা আমরা সাধারণত গার্জিয়ানরা চিন্তা করি যে আমাদের ছেলেরা এদের ভরণ পোষণ কিংবা খরচা পাতি জবাবে এদের টেনশন থেকে আমরা, কিন্তু আমি যা দেখি আলহামদুলিল্লাহ ওদের পড়াশোনার ব্যাপারে আমার টাকা পয়সার একবারে মনে করেন আমি ঘুমানো পিতা। এখন আপনের খামারে এখন আব্রাহামা, সিল্কি, কোচিন, বোস্তাম, পলিশকেপ, ফ্রিজেন, ফনিক্স, ইয়োকোহামা, আনাগাদুরি, মালয়েশিয়ান শো সেরেমা, সেব্রাইট, হোয়াইট ফেস স্প্যানিশ, রোজ কম্বো, সুমাত্রা ফাইটার সহ অনেক জাতের মুরগি আছে। পড়ালেখার পাশাপাশি কাজ করে কিভাবে নিজের এবং পরিবারের অভাব গোছাতে হয় অন্যদের কাছে আপন হয়ে উঠতে পারেন অনুকরণীয়। মুজাহিদ সাকিব, মাছরাঙ্গা নিউজ ডেস্ক। সুস্থ শ্রমিক, শোভন কর্মপরিবেশ গড়ে তুলবে স্মার্ট বাংলাদেশ। এ প্রতিপাদ্যে পেশাগত স্বাস্থ্য ও সুরক্ষা বিষয়ক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পাবনায় স্কয়ার টয়লেটিস লিমিটেড ও স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের উদ্যোগে পালিত হয়েছে আন্তর্জাতিক পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস। সকালে স্কয়ার টয়লেটিস লিমিটেডের মাতৃছায়া ক্যান্টিনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন স্কয়ার টয়লেটিস লিমিটেডের পাবনা প্লান্টের পরিচালক মোহাম্মদ আব্দুল খালেক, মহাব্যবস্থাপক মোহাম্মদ আবু তাহের, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের হেড অব ফ্যাক্টরি আবু মুসা মোহাম্মদ মনিরুজ্জামান, স্কয়ার টয়লেটিস লিমিটেডের উপমহাব্যবস্থাপক আব্দুল হালিম খান ও মানব সম্পদ বিভাগের ব্যবস্থাপক হারুনুর রশিদ ও দেলোয়ার হোসেন।
স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, এই প্রতিপাদ্যে নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশের বিভিন্ন জেলায় পালিত হয়েছে জাতীয় আইন সহায়তা দিবস। সকালে পাবনা জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আদালত প্রাঙ্গণে সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ওয়ালিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ আসাদুজ্জামান ও পুলিশ সুপার আকবর আলী মুন্সি। উপস্থিত ছিলেন সিনিয়র জেলা জজ মোহাম্মদ আহসান তারেক, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জেলা জজ মোহাম্মদ মিজানুর রহমান সহ অন্য বিচারকরা। এছাড়া আদালত প্রাঙ্গণে আয়োজন করা হয় লিগ্যাল এইড মেলা। পুরস্কৃত করা হয় সেরা 2 আইনজীবীকে। মানিকগঞ্জ, বাগেরহাট, গাজীপুর, ময়মনসিংহ, খাগড়াছড়ি ও নেত্রকোনা সহ অন্যান্য জেলাতেও পালিত হয় দিবসটি। সিলেটের জকিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছেন। শনিবার রাতে সিলেট জকিগঞ্জ সড়কের বারঠাকুরি ব্রিকফিল্ড এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ জানায় শনিবার রাত 12টার দিকে বারঠাকুরি ব্রিকফিল্ডের কাছে পৌঁছানোর পর হিউম্যান হলার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান রেদওয়ান ও দেলোয়ার নামে 2 মোটরসাইকেল আরোহী। গুরুতর আহত মঞ্জুরকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে নেওয়ার পরে তিনিও মারা যান। এদিকে মুন্সিগঞ্জের শ্রীনগরে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নারায়ণগঞ্জের আলোচিত 7 খুন মামলার রায় দ্রুত কার্যকর করার দাবিতে মানববন্ধন করেছেন নিহতদের স্বজন ও আইনজীবীরা। দুপুরে জেলা আদালত প্রাঙ্গণে সর্বস্তরের আইনজীবীর ব্যানারে মানববন্ধন করা হয়। এ সময় বক্তারা দাবি জানান সব বাধা দূর করে এই মামলা অগ্রাধিকার ভিত্তিতে আপিল ডিভিশনে শুনানির ব্যবস্থা করতে হবে এবং অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। 2014 সালে অপহৃত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকার সহ 7 জনের মরদেহ শীতলক্ষ্যা নদীর মোহনা থেকে উদ্ধার করে পুলিশ। দেশের 8 জেলার 19টি ইউনিয়ন পরিষদে মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে। তবে লক্ষ্মীপুরের বাঙ্গাখা ইউনিয়নে প্রতিপক্ষের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছেন চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান ভূঁইয়া। অভিযোগে জানা যায় একটি কেন্দ্রে আরেক চেয়ারম্যান প্রার্থী শেখ জামান রিপনের সমর্থকদের হামলার শিকার হন মিজানুর রহমান ভূঁইয়া ও তার সমর্থকরা। এর আগে একই ইউনিয়নের 3 ও 7 নম্বর কেন্দ্রের সংঘর্ষে 2 জন আহত হয়। এদিকে রাজশাহী, মুন্সিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় 1টি করে এবং দিনাজপুরের 3টি ও পটুয়াখালীর 2টি ইউনিয়নে শান্তিপূর্ণ ভোট হয়। এছাড়া রাজশাহীর কাটাখালী ও নীলফামারীর জলঢাকা পৌরসভায় অনুষ্ঠিত হয় নির্বাচন। মেহেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ভাইস চেয়ারম্যান প্রার্থী রুমান আহমেদ। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। ছুটি শেষে তাপপ্রবাহের মধ্যেই খুলল সব স্কুল কলেজ। লোডশেডিং এর কারণে কষ্ট আরও বেড়েছে বলছেন শিক্ষার্থী ও শিক্ষকরা। চতুর্থ দফায় চলছে হিট অ্যালার্ট। টানা তাপপ্রবাহে জনজীবন স্থবির। বেশি বিপাকের শ্রমজীবীরা। হাসপাতালে বাড়ছে গরমজনিত রোগী। বান্দরবানের রুমায় সেনা অভিযানে সশস্ত্র গোষ্ঠী কুকি চীন ন্যাশনাল আর্মির 2 সদস্য নিহত। অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।